হ্যাঁ দেখো, যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হ্যাঁ, সংকরায়নের আগের দিন আমরা পড়েছিলাম সংকরায়নের sp3 সংকরায়ন পর্যন্ত পড়েছিলাম, sp3 পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে, আজকে পড়বো sp3d সংকরায়ন। তো sp3d সংকরণের উদাহরণ কি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে PCl5। PCl5 যে sp3d সংকরায়নে আছে সেটা বোঝার জন্য আগে আমরা হাইব্রিডাইজেশন স্টেটটা নির্ণয় করে নাও, মানে এইচ এর মানটা। তো এইচ মানে হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট। এইচ কে বলা হয় কি হাইব্রিডাইজেশন স্টেট, সংকরায়ন অবস্থা। তাহলে কি সংকরায়ন অবস্থা আছে, সূত্র কি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, যেখানে ভি মানে কি, ভি ফর ভ্যালেন্সের ইলেকট্রন মানে বাইরের কক্ষের ইলেকট্রন, আর এক্স মানে হচ্ছে একযোজি পরমাণু, সি মানে ক্যাটায়নের চার্জ, এ মানে অ্যানায়নের চার্জ। তাহলে এখানে ভি মানে বাইরের কক্ষের ইলেকট্রন, কার বাইরের কক্ষের ইলেকট্রন, ফসফরাসের যে কেন্দ্রীয় পরমাণু আছে। তাহলে ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকে, 5টা থাকে। নাইট্রোজেনের 5টা, ফসফরাস 5টা, তাহলে 5। এক্স মানে একযোজি পরমাণু কটা আছে, ক্লোরিন তো একযোজি, ক্লোরিনের কটা আছে, ক্লোরিন এখানে 5টা, তাহলে 5 লিখলাম। সি মানে এখানে কোনো ক্যাটায়নের চার্জ নেই, 0, কোনো অ্যানায়নের চার্জ নেই, তাহলে 0। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসলে আমার 5, 5 আসা মানে sp3d সংকরায়ন হবে। কারণ কেন, কি করে মনে রাখবো, আমি এটাও বলেছিলাম 5। দেখো এস মানে একটা এস, পি মানে 3টা পি, পি3, তাহলে 3 একে 4 হয়ে গেল, ডি একটা 5, তাহলে এর মান 5 আসা মানে sp3d সংকরায়ন। বুঝা গেছে? তাহলে sp3d সংকরায়ন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের ঠিক যে PCl5টা sp3d সংকরায়নে আছে। এরপরে আমরা স্ট্রাকচার নির্ণয়ের জন্য আমরা এখানে লোন পেয়ারটা নির্ণয় করে নিলাম, যে লোন পেয়ার কোটা থাকতে পারে, মানে নিঃসঙ্গ জোট কোটা থাকতে পারে। লোন পেয়ারের সূত্র কি, এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে 5 মাইনাস 0 মানে 0। তাহলে লোন পেয়ার নেই, তাহলে এই দুটো যদি তুমি পেয়ে যাও তখন আর সংকরায়নের সাহায্যে স্ট্রাকচার নির্ণয় কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তাহলে 0 L পাওয়া গেল, এটা 5 পাওয়া গেল, তাহলে sp3d সংকরায়ন আমরা করবো। তাহলে ফসফরাস কার করবো, ফসফরাসের এখানে সবসময় কেন্দ্রীয় পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো কেন্দ্রীয় পরমাণু কে আছে এখানে, ফসফরাস। তো তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস যখন সে বাইরের পক্ষে ইলেকট্রন কেমন হবে, 3s2 3p3, তাই তো ফসফরাসের হয়। তাহলে ফসফরাসের বাইরের পক্ষে ইলেকট্রন আছে এখানে। দেখো আমরা কেমিক্যাল বন্ডিং পড়ছি, মানে এই হাইব্রিডেশন পড়ো বা কেমিক্যাল বন্ডিং পড়ো, এই চ্যাপ্টারে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে সবসময় ভ্যালেন্স সেল নিয়ে আলোচনা করবে। ভ্যালেন্স সেল মানে বাইরের কক্ষ নিয়ে ব্যাপার, আমাদের এখানে বাইরের কক্ষ নিয়ে আলোচনা করতে হবে। বাইরের কক্ষ, হ্যাঁ, ভেতরের কক্ষের কোনো ব্যাপার নেই। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রনটা লিখলাম 3s2 3p3 ফসফরাসের। এখানে আমরা দেখে নিয়েছি যে লোন পেয়ার আমাদের 0 হয়ে আছে, তাহলে লোন পেয়ার নেই, মানে কোনো ইলেকট্রনকে জোড় রাখা যাবে না। রাখা যাবে কি, তার জন্য কি হলো, এই ইলেকট্রনটাকে আমি এখানে নিয়ে গেলাম, বিজোড় করে দিলাম। তাহলে এক্সাইটেড স্টেটে এই ইলেকট্রনটা এখানে চলে যেতে, এখানে হয়ে গেল একটা, এখানে যেমন 3টে ছিল 3টাই আছে, এই ইলেকট্রনটা গিয়ে পৌঁছালো এখানে। তাহলে আমাদের হিসাবের অরবিটাল হয়ে গেছে, ওটা 5টা হয়ে গেছে। দেখো একটা এস, 3টা পি, একটা ডি, তাহলে সংকরণ হয়ে গেল sp3d। তাহলে 5টা অরবিটাল এখানে, 1 2 3 4 5, 5টা অরবিটালে 5টা নিঃসঙ্গ জোড় আছে, প্রত্যেকে সিগমা করবে। আমি কি বলেছিলাম, যেগুলো সব হচ্ছে হাইব্রিড অরবিটাল, তাহলে হাইব্রিড অরবিটাল গুলো সবসময় কি করে, সিগমা বন্ড করে। বলেছিলাম না, হাইব্রিড অরবিটাল গুলো সবসময় সিগমা বন্ড গঠন করে। তাহলে এরা সবাই 5টা সিগমা বন্ড করলো 5টা ক্লোরিনের সঙ্গে, 1 2 3 4 5। ঠিক আছে, দিয়ে আমার এইখানে হাইব্রিডেশন কমপ্লিট। তাহলে আমরা এটাও জেনেছি যে sp3d সংকরণ হলে আমার স্ট্রাকচারটা হয় ট্রাইগোনাল বাইপিরামিড, মানে একটা ত্রিকোণ, এই যে ত্রিকোণ আর দুটো পিরামিড, এই যে পিরামিড মানে অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে এরকম। এটা যে ত্রিকোণ, এইখানে ফসফরাস দেখতে পাচ্ছ তো, এইখানে একটা পিরামিড, যে উপরে একটা পিরামিড, একটা নিচে একটা পিরামিড। এইগুলোতে প্রত্যেকটা পয়েন্টে কে থাকবে, একটা করে ক্লোরিন থাকবে। সেটাই আমার হয়েছে, বুঝা গেছে। ত্রিকোণ দ্বিপ্রামিড কোনো লোন পেয়ার রাখার সিস্টেম নাই, কারণ লোন পেয়ার 0 হয়ে গেছে। তাই লোন পেয়ার 0 বলে এর স্ট্রাকচার যেমন, এর স্ট্রাকচার হবে টিবিপি আর শেপও হবে টিবিপি, কারণ শেপ চেঞ্জ হবে না। কেন শেপ চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার থাকলে জ্যামিতিক গঠন, এটা জ্যামিতিক গঠন, লোন পেয়ার থাকলে জ্যামিতিক গঠনের সঙ্গে শেপটা আমার চেঞ্জ হয়ে যাবে। যেহেতু লোন পেয়ার নেই, তাহলে জ্যামিতিক গঠন যেমন হবে তার শেপটাও তেমন হয়ে গেল। এই হচ্ছে আমার sp3d সংকরণের উদাহরণ, সমস্যা নেই। আচ্ছা দেখো, এবারে আমরা আরেকটা উদাহরণ পড়বো, এটা হচ্ছে sp3d সংকরণের উদাহরণ হচ্ছে ClF3। তো ClF3 প্রথমে এইচ টা নির্ণয় করো। দেখো এইচ সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস একই রকম। এবারে হাফ, এখানে ভিটা,
ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন কার, যে কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, ক্লোরিন কি একটা হ্যালোজেন। সমস্ত হ্যালোজেন মৌলগুলোর বাইরের পক্ষে 7টা ইলেকট্রন থাকে, এটা আমরা জানি। তার জন্য এখানে আমি 7 লিখেছি, আর কিছু জানার দরকার নেই। তাহলে 7, ক্লোরিন এফ কটা আছে 3, তাহলে 3, এখানে 0 0 মানে ক্যাটায়নের কোনো চার্জ নেই, তাহলে এটার মান এলো 5। 5 মানে কি sp3d সংকরায়ন, আগে দেখেছি। এবার লোন পেয়ারটা নির্ণয় করি, লোন পেয়ার কটা আসবে H - X - D। H মানে কত বেরিয়েছে, H এখানে 5, X মানে একযোজি পরমাণু কটা আছে 3টে মানে 3, D মানে হচ্ছে দ্বিযোজি পরমাণু, D4 হচ্ছে ডাইভ্যালেন্ট, D4 হচ্ছে দ্বিযোজি পরমাণু। এখানে দ্বিযোজি পরমাণু কোনো আছে কি, দ্বিযোজি পরমাণু কোনো আছে দ্বিযোজি এখানে না, তাই দ্বিযোজি নেই মানে 0। তাহলে মানটা কত এলো 2, 2 এসছে মান। তাহলে লোন পেয়ার আমার দুটো আছে, তাহলে এখানে আমি দুটো লোন পেয়ার রেখে বাকিগুলোকে নিয়ে যাব। তার জন্য আমি কি করেছি, গ্রাউন্ড স্টেট ক্লোরিনের কি হচ্ছে 3s2 3p5, 3s2 3p5, মোট তো 7টা, তাহলে এসে থাকবে দুটো আর পিতে 5টা, সমস্ত হ্যালোজেনে। তাহলে এখানে মোট লোন পেয়ার অফ ইলেকট্রন কটা আছে 1 2 3, কিন্তু আমার এখানে বেরিয়েছে দুটো, মানে দুটো আমাকে রাখতে হবে, বাকিগুলোকে তাহলে খালি করব। তাহলে এই দুটো লোন পেয়ার রেখে দিয়ে এটাকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে এটা এখানে নিয়ে দিয়ে আমার বিজোড় ইলেকট্রন কটা হলো 1 2 3। সংকরায়ন তো আমি পেয়ে গেছি sp3d, তাহলে আমি sp3d করব। তাহলে করে নিলাম sp3d, তাহলে 5টা অক্ষর চলে এলো 1 2 3 4 5, 5টা অক্ষরের মধ্যে আমার তিনটেতে দেখো 3টে বিজোড় ইলেকট্রন আছে। আর কোনো বিজোড় ইলেকট্রন আছে, তিনটেতে 3টে বিজোড় ইলেকট্রন আছে বলে ওই 3টা বিজোড় ইলেকট্রনের সঙ্গে 3টে সিগমা বন্ড করলো ফ্লোরিন। আমরা তো জানি হাইব্রিড কক্ষগুলো কোনো পাই করতে পারে না, তাহলে এখানে 3টা সিগমাই হবে। বাকি দুটো হাইব্রিড কক্ষে তার দুটো লোন পেয়ার অবস্থান করবে। এই লোন পেয়ার দুটো দেখো রয়ে গেছে, লোন পেয়ার দুটো কোথায় আছে, হাইব্রিড অরবিটালে আছে। তাহলে লোন পেয়ার, তাহলে sp3d সংকর হলে আমাদের স্ট্রাকচার কেমন হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিড আমি এঁকে দিলাম, স্ট্রাকচার আঁকলাম। এইবারে এইখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরা বলবে যে ফ্লোরিন গুলোকে আমি এখানে রেখেছি, এটা এটা এটা, এবারে লোন পেয়ার গুলো কেন এদিকে রাখলাম না। এটা মনে রাখবে, সবসময় লোন পেয়ার গুলো সবসময় ইকুয়াটোরিয়াল পজিশনে থাকে, মানে লোন পেয়ার গুলো সবসময় আড়াআড়ি থাকে। কেন আড়াআড়ি থাকে, লোন পেয়ার গুলো যদি উপরে উপরে থাকতো, যে তোমার ধরো এখানে আমি লোন পেয়ার রেখে দিলাম, ধরো এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার রেখে দিলাম, তাহলে কি হতো, এই লোন পেয়ারটা 3জন দ্বারা বিকর্ষণ অনুভব করতো, এই বনটা এই বনটা এই বনটা। ব্যাপারটা বুঝতে পারছো, এটা 3 ডাইমেনশনাল। একটা ত্রিভুজের উপরের দিকে একটা উঠে গেছে লোন পেয়ার, একটা নিচের দিকে। তাহলে ভাবো না, এই তিনজন দ্বারা আকর্ষিত হবে এই লোন পেয়ারটা, নিচের লোন পেয়ারটাও 3জন দ্বারা হবে। কিন্তু যদি এখানে রাখা হয়, এর আকর্ষণ পায় কেবলমাত্র এর দ্বারা এবং এর দ্বারা, দুজন দ্বারা, ঠিক আছে। তার জন্য এরা এই ইকুয়েটর পজিশনে থাকে। তাহলে এইটা হবে না, আমার এইটা হবে। তাহলে স্ট্রাকচার হলো টিভিপি, কিন্তু লোন পেয়ারটা থাকার জন্য শেপটা পাল্টে যাবে, শেপটা পাল্টে যাবে। কারণ এই লোন পেয়ার যখন শেপ নির্ণয় করবে, তো লোন পেয়ারটা বাদ দিয়ে দেখবে, দেখো তো লোন পেয়ারটা বাদ দিয়ে কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না, লোন পেয়ার বাদ দিয়ে কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো এইটা আসলে কি টি, তো টি এর মতো নয় কি, তার জন্য এই শেপটা হয়ে যাবে টি, কিন্তু স্ট্রাকচার হবে টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে জ্যামিতিক গঠন। স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার মানে হচ্ছে জ্যামিতিক গঠন। তাহলে জ্যামিতিক গঠন আমার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু শেপ মানে আকৃতি আমার কি হয়ে যাবে, আকৃতি হয়ে যাবে টি এর মতো, টি আকৃতি হবে টি এর মতো। বুঝা গেছে, এই হলো একটা ইম্পর্টেন্ট উদাহরণ। এরকম তোমরা বাড়ি থেকে কয়েকটা করে নিয়ে আসবে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, এই তিনটেই হচ্ছে sp3d সংকরায়নে হবে। হ্যাঁ, এই তিনটা তোমরা করে নিয়ে আসবে, এটাও sp3d হবে, এটাও sp3d। যদি না মনে হয় এইটা বের করবে, দেখে নেবে, তিনটে কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে হোমওয়ার্ক, একদম আমার মতো। কেমন করে, যেমনটা বললাম, প্রথমে এইচ বের করবে, তারপরে এল বের করবে, তারপরে লোন পেয়ার এইচ বেরিয়ে গেল, তাহলে সংকরায়ন কি হলো তুমি পেয়ে গেলে। তারপর তুমি সেই মতো করে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এক্সি, এখানে কেন্দ্রীয় পরমাণু পি, আর এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে এস। তাহলে এদের তুমি কি করবে, একই রকম ভাবে সংকরায়ন শুরু করবে, ইলেকট্রন বিন্যাস করবে, এদের ইলেকট্রন বিন্যাস করে তুমি সংকরায়ন করবে। ঠিক আছে, সংকরায়ন করার পর লোন পেয়ার যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে যাবে, দিয়ে সংকরায়ন করবে, দিয়ে স্ট্রাকচার নির্ণয় করবে। এখানে একটা কথা বলে দিই, এই যে আমি স্ট্রাকচার পেলাম এরকম, কেমন স্ট্রাকচার পেলাম, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ধরো এরকম স্ট্রাকচার পেলাম। এখানে 3টা টাইপের কোণ দেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে কোণ, দেখো তো এদের এদের দুজনের মধ্যে কোণটার মানটা তোমার 60 ডিগ্রি হবে, কম হবে।
এদের দুজনের মধ্যে কোনটার মান হবে 120 ডিগ্রি, ঠিক আছে, আর এইটা হবে 180 ডিগ্রি। হ্যাঁ, 3 রকম কোণ এখানে দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে, ঠিক আছে। বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন টাইপ। এই সরাসরি মানে এর থেকে এইটা পুরোটা 180, এই ডিস্টেন্সটা 120, আর এটা 60 ডিগ্রি হবে, বা 60-এর বেশি 80 মতো হবে, আর গ্রেটার দেন 60 এরকম, বুঝে গেছে। এই হচ্ছে বিভিন্ন রকম কোণ দেখতে পাওয়া যায়। এই মোটামুটি sp3d সংক্রায়ন এবং তাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা বাড়িতে করবে, যদি না হয় কিন্তু আমি করবো, চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এরপরে আমরা এটা পড়বো, সেটা হচ্ছে sp3d2 সংকরণের উদাহরণ। হ্যাঁ, sp3d2 সংকরণের উদাহরণ কি হচ্ছে, sf6, sf6, এই দেখো দেখো, sf6 এক্সাম্পল হচ্ছে sf6। তো দেখো sf6 এর কেন্দ্রীয় পরমাণু কি s, তাহলে কেন্দ্রীয় পরমাণু সংকরণ আমরা কিভাবে নির্ণয় করব, h সমান হাফ ইনটু v প্লাস x মাইনাস c প্লাস a। v মানে সালফারের বাইরে কটা ইলেকট্রন, 6টা, 6। সালফারের F কটা আছে, একযোগে পরমাণু 6টা আছে, তাহলে 6 প্লাস 6 মানে 12/2 মানে 6 হবে। তার মানে sp3d2, দেখো 3 থেকে 4 2 6, লোন পেয়ারটা কি হবে h মাইনাস x মাইনাস d, তাহলে h কত বেরিয়েছে 6, x কটা আছে 6টা, তাহলে লোন পেয়ার এখানে 0 আছে, মানে কোনো লোন পেয়ার নেই। তাহলে আমরা সংকরায়ন পেয়ে গেলাম sp3d2, লোন পেয়ার পেয়ে গেলাম যে লোন পেয়ার নেই, তাহলে আমাদের আর সংকরায়নের প্রসেস করতে কোনো প্রবলেম হবে না। তাহলে করে দাও, সালফার গ্রাউন্ড স্টেট হচ্ছে 3s2 3p4, সালফারের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, এসে 2টা আর পিতে 4টা, তাহলে 3s2 3p4। এইবার আমরা এখানে জেনেছি এখানে লোন পেয়ার 0, কোনো লোন পেয়ার নেই, তাহলে এই যে ডবল ইলেকট্রনগুলোকে আমাদের খালি করতে হবে। তাহলে এখান থেকে একটা এখানে চলে যাবে, আর এখান থেকে একটা এখানে চলে যাবে, এক্সাইটেড স্টেটে এরকম হয়ে যাবে, সব আলাদা আলাদা। এবার দেখো দুটো ডিতে একবার মাপের গেল ইলেকট্রন, তাহলে সংকলন কি হবে sp3d2, তাহলে হয়ে গেল sp3d2। কটা অরবিটাল আছে 6টা, 1 2 3 4 5 6, 6টা বিজোড় ইলেকট্রন, 6টা বিজোড় ইলেকট্রনে 6টা ফ্লোরিন আছে, হিসেবের 6টা ফ্লোরিন আছে, 6টা ফ্লোরিন 6টা সিগমা বন্ধন করলো, এগুলো সব হাইব্রিড অরবিটাল, 6 হাইব্রিড অরবিটাল, 6 সিগমা বন্ড ফর্ম করেছে। কোনো আনহাইব্রিড হাইব্রিড অরবিটাল নেই, তাহলে পাই বন্ধন নেই। কোনো ডবল বন্ড বা মানে ডবল ইলেকট্রন মানে লোন পেয়ার নেই, কারণ লোন পেয়ার 0 বেরিয়েছে। তাহলে আমার 6টা বন্ড হওয়া মানে স্ট্রাকচার কি হবে, অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, যেমন 6টা বন্ড থাকে, 6টা বন্ড আছে 1 2 3 4 5 6, অষ্টতলকীয় গঠন, মানে একটা বর্গক্ষেত্র, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, অষ্টতলকীয়কে বলা হয় অক্টাহেড্রাল, ঠিক আছে, বাকি স্কোয়ার বাই পিরামিডালও বলা হয়। তাহলে এর স্ট্রাকচার যেমন হবে, শেপও একই রকম হবে, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই। যদি লোন পেয়ার থাকতো তাহলে শেপটা চেঞ্জ হয়ে যেত, বিকর্ষণ বল কাজ করতো। তাহলে এটা অক্টাহেড্রাল শেপও যেমন, আর স্ট্রাকচারও একই রকম হবে, শেপটাও হয়ে যাবে একই রকম। বুঝে গেছে, sf6 হয়ে গেল আমার sp3d2 সংকরণের উদাহরণ। এবারে আরেকটা এক্সাম্পল দিব এর আমি, দেখো আরেকটা sp3d2 সংকরণের আরেকটা উদাহরণ, হচ্ছে তোমার s xcf4, জেনন টেট্রাফ্লোরাইড, ঠিক আছে। এই দেখো দেখো লিখে নাও xcf4, এটা একবার বুঝিয়ে দিচ্ছি। xcf4 h সমান কত, একই রকম ভাবে বের করো, হাফ ইনটু v কত 8, x কত 4, এগুলো 0, এগুলো 0, মানে 12/2 মানে 6, মানে হয়ে যাবে sp3d2। আচ্ছা, l কত বেরাবে, l সমান h মাইনাস x মাইনাস d, তাহলে h কত আছে আমার এখানে, কত বেরিয়েছে 6, তাহলে 6, x কত আছে 4টা, তাহলে 4, d কত আছে 0, তাহলে লোন পেয়ার হচ্ছে 2। তাহলে লোন পেয়ার যে 2 পেয়ে গেল, এখানে কেন্দ্রীয় পরমাণুকে xc হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু, তাতে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে এ যদি কেন্দ্রীয় পরমাণু হয়, তাহলে xc এর আমি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন করব। xc হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল, তার সবসময় হয়ে যাবে 5s2 5p6, তার বাইরের পক্ষে 6টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে, 5s2 আর এখানে 5p6, পিতে 6টা থাকবে, 5p6 5p6, 5d খালি আছে, এখানে 5d আমার খালি আছে, ঠিক আছে। এইবারে গ্রাউন্ড স্টেট এক্সাইট স্টেটে কি হবে, আজ এখানে লোন পেয়ার আমার দুটো বেরিয়েছে, তাহলে আমি দুজনকে এই দুটোকে রেখে দেব, এই দুটোকে রেখে দেব, এদেরকে নিয়ে যাব না, বাকিগুলোকে নিয়ে যাব,
বাকিগুলোকে আমি নিয়ে যাব। তাহলে এখানে এটা যেমন ছিল তেমন রয়ে গেল। দুটো লোন পেয়ার রেখে দিলাম, কারণ লোন পেয়ার আমার দুটো আছে, বাকিগুলো সিঙ্গেল হয়ে গেল। তার মানে এখানে দুটো আমার চলে গেছে। এবারে আমি সংকরায়ন কি পেয়েছি এখানে, sp3d2। তাহলে sp3d2 হয়ে গেল সংকরায়ন, sp3d2 সংকরায়ন হয়ে গেল। তাহলে এটা আমার কি হবে, দেখো কটা অরবিটাল আছে, 6টা। 1 2 3 4 5 6, দুটো অরবিটালে দুটো লোন পেয়ার আমার আছে। তাহলে বিজোড় কটা আছে, 1 2 3 4, তাহলে 4টা বিজোড় ইলেকট্রন এখানে আছে। 4টা এখানে SXeF4 পড়ছি আমরা। তাহলে ফ্লোরিন কটা আছে, 4টা। তাহলে 4টা ফ্লোরিন 4টা বিজোড় ইলেকট্রনের সঙ্গে 4টা সিগমা বন্ড এখানে করে ফেলবে। তাহলে এই 4টা সিগমা বন্ড, এখানে কোনো পাই বন্ড হবে না, কারণ এগুলো সব হচ্ছে আমার হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল আমার কটা আছে, তাহলে হাইব্রিড অরবিটাল আমার এখানে 6টা আছে। 6টা হাইব্রিড অরবিটাল। লোন পেয়ার আমার 0 বেরিয়েছে, সরি লোন পেয়ার 2 বেরিয়েছে। তাহলে লোন পেয়ার এখানে দুটো যে আছে আমার। sp3d2 সংকরণ হলে আমি স্ট্রাকচার কেমন হবে আমি বলেছিলাম আগে, স্ট্রাকচারটা যেমন হয় অক্টাহেড্রাল এঁকে নাও আগে, এখানে xc রাখো, এখানে লোন পেয়ার গুলো, এখানে ফ্লোরিন গুলো দুটো থাকবে। তাহলে হলো স্ট্রাকচার। শেপটা এমন কি হবে, তাহলে আমার শেপটা কি হবে বলো। এখানে দেখো অক্টাহেড্রাল মানে, আচ্ছা দেখো এখানে কি বললাম আমি, যে স্ট্রাকচারটা তাহলে কি হবে, অক্টাহেড্রাল। লোন পেয়ার আছে, তাহলে শেপটা কেমন হবে, এই লোন পেয়ারটাকে তুমি বাদ দিয়ে শেপটা হিসেব করো, শেপটা কেমন হবে। তাহলে এখানে xc এই যে ফ্লোরিন, লোন পেয়ারটাকে বাদ দাও, তাহলে স্কোয়ার প্ল্যানার গঠন, এটা বলা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার গঠন। লোন পেয়ারটাকে যখন শেপ দেখবে তখন লোন পেয়ারটাকে ধরা যাবে না, তাহলে স্কোয়ার প্ল্যানার গঠন, এই দুটো লোন পেয়ার উপরে নিচে আছে, ঠিক আছে, স্ট্রাকচার এরকম। তাহলে এটা হয়ে গেল মোটামুটি sp3d2 সংকরণ, অসুবিধা নেই। এরকম উদাহরণ একটা তোমরা করে নিয়ে আসবে, ICl4 মাইনাস, এটার উদাহরণটা করে নিয়ে আসবে, ICl4 মাইনাস, ICl4 মাইনাস। হ্যাঁ লাস্ট করে দিই, দাঁড়ানো কথা না, আর লাস্ট করে দিই। আর হচ্ছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে sp3d3, এটা হচ্ছে লাস্ট এই সংকরণ। উদাহরণ কি হচ্ছে IF7। দেখো কি করে পারবো, H সমান একই রকম ভাবে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে হাফ ইন্টু ভি মানে কত আছে, এটা হচ্ছে হ্যালোজেন মূলক, তাহলে বাইরে কক্ষে 7টা ইলেকট্রনই থাকবে। তাহলে 7, এক্স এর মানও 7 আছে, এগুলো 0 মাইনাস 0 প্লাস 0, তার মানে 14/2 মানে 7, মানে sp3d3। এল কত, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচ এর কত বেরিয়েছে 7, এক্স কত আছে 7, ডি কত আছে 0, মানে আসবে 0, ঠিক আছে। এইবারে তাহলে আয়োডিন যাবো, আয়োডিন গ্রাউন্ড স্টেট, আয়োডিনের গ্রাউন্ড স্টেট কি হবে, আয়োডিনের গ্রাউন্ড স্টেট হবে 3s2, সরি 5s2 5p7, 7টা ইলেকট্রন থাকবে 5p7, তাহলে হচ্ছে 5d খালি আছে, ডি খালি থাকবে। আচ্ছা এবারে আমরা দেখে নিয়েছি লোন পেয়ার 0, মানে আমার গ্রাউন্ড স্টেটে এক্সাইটেড স্টেটে সবগুলো চলে যাবে, এখান থেকেও একটা এখানে যাবে, এখান থেকেও একটা এখানে যাবে, আর এখান থেকেও একটা এখানে যাবে, তাহলে সবগুলো সিঙ্গেল হয়ে গেল। এই সবগুলো আমার সিঙ্গেল ইলেকট্রন হলো, দিয়ে sp3d3 সংকরায়ন করব। এবারে সংকরায়ন করে দাও, আমরা পড়ছি sp3d3, এখানে বেরিয়েছে 7, 7 মানে sp3d3, তাহলে হয়ে গেল sp3d3 সংকরায়ন। তাহলে কটা আসবে আমার, 7টা অরবিটাল আসবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে 7টাই হাইব্রিড অরবিটাল, এখানে 7টি হাইব্রিড অরবিটাল। তাহলে 7টা হাইব্রিড অরবিটাল মানে আমার 7টা ক্লোরিন এসে ঢুকবে, কি আছে এখানে, ক্লোরিন নয় ফ্লোরিন, তাহলে ফ্লোরিন, 7টা ফ্লোরিন আমার 7টা সিগমা বন্ড করবে, এই 7টা সিগমা হয়ে যাবে, তাহলে সব সিগমা বন্ড, এখানে পাই হবে না। তাহলে sp3d3 সংকরণ হলে আমার স্ট্রাকচার কেমন হয়ে যাবে, তাহলে স্ট্রাকচার আমরা দেখবো, স্ট্রাকচার হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিড, পেন্টাগোনাল মানে একটা পঞ্চগণ, এটা পঞ্চগণীয়
দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় গঠন। দেখো পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় গঠন, এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিড। আয়োডিনটা মাঝখানে থাকবে, এই যে এফ গুলো এখানে থাকবে। একটা পঞ্চভুজ, তার উপরে একটা পিরামিড আর নিচে একটা পিরামিড, এটা হচ্ছে গঠন পঞ্চকোণীয় দ্বিপিরামিডের গঠন। এর স্ট্রাকচার এবং শেপ একই হবে। কেন একই হবে? এখানে কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার আছে কি? লোন পেয়ার না থাকার জন্য শেপ যেমন, স্ট্রাকচার যেমন হবে, শেপও তেমনই হবে। পঞ্চকোণ একটা পঞ্চকোণীয় দ্বিপিরামিড, উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন আছে, তাহলে এটা দ্বিপিরামিড গঠন করেছে। sp3d3 সংক্রায়ণ মোটামুটি হয়ে যাবে। এবারে একটা হাইব্রিডেশন, একটা সংকরণ, মানে ডিএসসিপি এর সঙ্গে হাইব্রিডেশনটা কেমন হয় একটু বলে দিচ্ছি। হাইব্রিডেশন অনুযায়ী জল অণুর গঠন H2O কেমন হওয়া উচিত বলতো? H টা বের করো, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে হাফ ভি। জলের ক্ষেত্রে অক্সিজেনের বায়ু কটা আছে? 4টা। কেন 4টা? 1s2 2s2 2p4, 2s2 2p4, 6টা আছে, 6টা। অক্সিজেনের বায়ু 6টা। এইচ কটা আছে? 2টা। 6 প্লাস 2 মাইনাস 0 প্লাস 0 মানে হচ্ছে 8/2, মানে কত হবে? 4। 4 মানে সংকরণ কি হবে আমার? sp3 3, শুধু 3। 4 মানে sp3 3, 3 আর একে 4 sp3। তাহলে sp3 সংকরণ, sp3 সংকরণ হলে কেমন গঠন হবে? আচ্ছা লোন পেয়ারটা বের করো। লোন পেয়ার হবে h মাইনাস x মাইনাস d। তাহলে h কত আছে? 4, x কত আছে? 2, 2 কি আছে? হ্যাঁ না, x0 আছে, x0 আছে না। h কত বেরিয়েছে আমার? 4, h 4, x কত আছে? দুটো, x ডিওজি তো নেই, তার মানে 2। লোন পেয়ার দুটো। আচ্ছা লোন পেয়ার দুটো হলে তাহলে দেখো এর গঠনটা sp3 সংকরণের গঠন কেমন হয়? টেট্রাহেড্রাল হয়। তাহলে প্রথমে আমি টেট্রাহেড্রাল করে নিলাম। এটা হচ্ছে টেট্রাহেড্রাল গঠন, এটা হচ্ছে টেট্রাহেড্রাল গঠন। এটা সুষম চতুস্থলক গঠনটা কেমন? চতুস্থলক। এটা চতুস্থলক আঁকো, মানে অক্সিজেনটা মাঝখানে থাকবে, তার চতুস্থলক। এটা হচ্ছে সুষম চতুস্থলক, তাই তো? এটা হচ্ছে সুষম চতুস্থলক। এবারে দুটো হাইড্রোজেন থাকবে, তুমি দুটো হাইড্রোজেনকে দিয়ে দাও, যেখানে খুশি দিতে পারো। আমি এখানে ধরো দিলাম, ঠিক আছে। আর দেখো দুটো লোন পেয়ার থাকবে, তাহলে এই হাইব্রিড অরবিটালে একটা লোন পেয়ার আর এইখানে একটা আমি লোন পেয়ার দিয়ে দেবো। তাহলে তো দেখো তো আমার আমার গঠনটা কেমন হওয়া উচিত ছিল? চতুস্থলক। চতুস্থলক, সুষম চতুস্থলক, সুষম। এটা আমরা ভেবেছিলাম যে sp3 যেহেতু পেয়েছি। কিন্তু এখানে ব্যাপারটা দেখো, তাহলে সংকরায়ন অনুযায়ী দেখো বিএসপিটা কেমন ভাবে চেঞ্জ করছে গঠনটাকে। সংকরায়ন অনুযায়ী এর গঠন হওয়া ছিল সুষম চতুস্থলক, মানে কোনটা? প্রত্যেকের কোণ হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট। কারণ সুষম চতুস্থলক একটা চতুস্থলকের কোণগুলো এরকমই হয়, এই কোণগুলো 109 ডিগ্রি হয়, ঠিক আছে। এইবার দেখো লোন পেয়ার দুটো আছে, দুটো হাইব্রিড অরবিটালে দুটো লোন পেয়ার আছে। আমরা ভিএসিপি এর সূত্রে কি পড়েছিলাম? এদের দুজনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, এদের দুজনের কম হবে। তাহলে চতুস্থলক গঠনটা কেমন হয়ে যাবে? এরা ম্যাক্সিমাম সরে যাবে দূরে, এরকম। যত দূরে সরাও তত দূরেই সরবে। অনেকটা কাছে ছিল, ম্যাক্সিমাম দূরে সরে গেছে। তাহলে এই আকৃতিটা আমার কেমন দাঁড়িয়ে গেল? সুষম চতুস্থলকের পরিবর্তে কেমন দাঁড়িয়ে গেল? সুষম চতুস্থলক হওয়া উচিত ছিল, কেমন দাঁড়িয়ে গেল? ভি শেপ। এটা ভি এর মধ্যে দেখাচ্ছে না, ভি, ভি এর মধ্যে এই উল্টানো ভি, উল্টানো ভি এরকম দেখাচ্ছে। তো লোন পেয়ারটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কেমন দেখাচ্ছে? ভি। তাহলে দেখো লোন পেয়ারের জন্য কিন্তু আমার হাইব্রিডেশনে আমি যে স্ট্রাকচার পেলাম, সেটা কিন্তু যেটা আশা করেছিলাম সংকরায়নে, সেই স্ট্রাকচার কিন্তু আমি পাইনি। কেন পেলাম না? লোন পেয়ার বিকর্ষণটা বেশি হয়ে গেছে। বুঝে গেছে? এই হলো আমার সংকরায়নের সঙ্গে কিভাবে সংকরায়ন স্ট্রাকচারটা ভিএসি পেয়ারে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দেখো সংকরায়ন আর ভিএসি পেয়ার এই দুটো জানলে তুমি যে কোনো অণুর গঠন করে দিতে পারো, পৃথিবীতে যে অণু বিদ্যমান, একদম গ্যারান্টি। আর এই সংকরায়ন এবং ভিএসি পেয়ার থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে, এটা একদম শিওর। কি আসতে পারে না? সংকরায়ন অবস্থান নিয়ে করতে এলো, আসতে পারে কি স্ট্রাকচার কেমন হবে। তাহলে স্ট্রাকচার জানার জন্য তুমি এইচ আর এল জানলেই পারবে, সংকরায়ন আর এলটা জানলেই পারবে। তোমাকে ভিএসি পেয়ার আসতে পারে, জলের অণু গঠন হওয়া ছিল এরকম, কেন এরকম হয়েছে? ভি শেপ কেন হয়েছে? কারণ লোন পেয়ার বিকর্ষণ বলটা বেশি হয়েছে। এরকম কোশ্চেন আসবে, খুব সোজা কোশ্চেন। যখন আলোচনা করবো নেক্সট ক্লাসে তখন বুঝতে পারবে। আচ্ছা দেখো এরপরে আমরা
হাইব্রিডেশন তো হলো, এবার দ্বিমেরু ভ্রামকটা একটু বলে দিই। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট কি জিনিস? ডাইপোল মোমেন্ট বা এটাকে বলছি দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক এটা কি জিনিস? একদম সোজা করে বুঝবে, কিচ্ছু নেই, সোজা জিনিস। ধরো HCl বন্ড এরকম আছে, এই বন্ধনের মধ্যে এই ইলেকট্রন জোড়টা, এখানে তো দুটো ইলেকট্রন আছে, তো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এটা তোমরা জানো তো। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে এইখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে দুজনেই টানবে, এইচও টানবে আর সিএলও টানবে। এবারে কে জোরে টানবে? আমরা পিরিয়ডিক টেবিলে তড়িৎ ঋণাত্মকতা পড়েছি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে জোরে টানবে। এখানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের, তাহলে এই জোরে টানবে। এই যদি জোরে টানে তাহলে এই দিকে নেগেটিভটা বেশি থাকবে, তারপরে এই হালকা ডেল মাইনাস আর এই ডেল প্লাস হয়ে থাকবে, একটা হালকা পজিটিভ আর একটা হালকা নেগেটিভ হয়ে থাকবে। তার মানে এইচ থেকে সিএল এর দিকে একটা বল বা ভ্রামক কাজ করবে, একটা ইলেকট্রনের বল কাজ করবে না, এটাকেই বলছি দ্বিমেরু ভ্রামক। এটাকে মিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মিউ সমান লেখা হয় ই ইন্টু ডি। ই মানে এখানে চার্জ, কি চার্জ? প্লাস বা মাইনাস চার্জের পরিমাণ, আর ডি মানে হচ্ছে ডিস্টেন্স বা তাদের মধ্যে দূরত্ব। তাহলে এখানে যদি বলে এই যে এইচ, এখানে কতটা প্লাস আর কতটা মাইনাস চার্জ হয়েছে সেটা হচ্ছে ই, আর এদের দুজনের মধ্যে কতটা ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। ঠিক আছে, এর একক হচ্ছে ডি বাই ডি বি ওয়াই। ডি বাই ইউনিট দ্বারা দ্বিমেরু ভ্রামককে ক্যাপিটাল ডি দ্বারা দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। সরল অণুগুলোর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক নির্ণয়ের কোনো অসুবিধা নেই। যদি একটু বৃত্তাকার অণু হয় তখন দ্বিমেরু ভ্রামক কিভাবে নির্ণয় হবে সেটা আমি বলে দিচ্ছি। যদি তোমার অণুটা একটু বৃত্তাকার হয়ে যায়, বৃত্তাকার মানে ডাইরেক্ট ডিস্টেন্স পাবে না, ধরো এই জাতীয় একটা অণু আছে, বেঞ্জিন রিং আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ঠিক আছে, বা এখানে তোমার অন্য একটা মৌল দিয়ে এখানে ধরো ব্রোমিন দিয়েছে, বিআর দিয়েছে। তাহলে এইখান থেকে এইখানে গিয়ে এই ডিস্টেন্স মাপতে আমাদের অসুবিধা হবে না? এ তো সরলরেখী কোনো নয়, তখন কি হচ্ছে আমরা আলাদা আলাদা করে মাপবো। এখানে কি আছে? এই দেখো এখানে কি আছে? কার্বন, পিছনে মানে কার্বন। কার্বন থেকে ক্লোরিনের মধ্যে কার বেশি? ক্লোরিনের বেশি। তাহলে এই বন্ডের ইলেকট্রন যেগুলো ক্লোরিনের দিকে থাকবে, এখানে আবার কোন দিকে থাকবে? ব্রোমিনের দিকে থাকবে। ঠিক আছে, বা এখানে তুমি আরো ভালো সুবিধার জন্য এখানে তুমি ফ্লোরিন দিয়ে দিতে পারো, এফ দিয়ে দিতে পারো। কোন দিকে থাকবে? এফ এর দিকে থাকবে সুবিধার জন্য। তাহলে শোনো, এই দেখো, তাহলে এইটাকে আমি মিউ 1 ধরবো, এটাকে মিউ 2 ধরবো, একটা মিউ 1 একটা মিউ 2। তাহলে এদের দেখো, তাহলে এইটা শুধু মাপলে হবে না বা এটা মাপলে হবে না, আমাকে টোটালটা মাপতে হবে। তাহলে এদের ক্ষেত্রে টোটাল যখন নির্ণয় করবো তখন মিউ সমান সেই ভেক্টরের সূত্র ফিজিক্সে মিউ 1 স্কয়ার প্লাস মিউ 2 স্কয়ার প্লাস 2 মিউ 1 মিউ 2 কস থিটা। ঠিক আছে, যেখানে এটাকে মিউ 1 এটা মিউ 2, আর এদের দুজনের মধ্যে যে এঙ্গেল, এই যে এঙ্গেল এটা হচ্ছে থিটা। বুঝে গেছে? তাহলে একটা ভেক্টর যদি মিউ 1 হয়, একটা ভেক্টর যদি মিউ 2 হয়, তাদের লব্ধ ভেক্টরটা মিউ হবে সমান, এটা ভেক্টরের সূত্র দ্বারা আমরা নির্ণয় করব। যেখানে মিউ 1 মানে এই যে এটা প্রথম ভেক্টর, মিউ 2 মানে এই ভেক্টরটা দ্বিতীয় ভেক্টর, আর মিউ 1 মিউ 2 গুণ আছে cos থিটা, থিটা মানে এদের দুজনের মধ্যে এঙ্গেল, যে এঙ্গেলটা করে সেটা বের করব, বসিয়ে দেব। তাহলে এই সমস্ত অণুর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে দ্বিমেরু ভ্রামক গণনা করব। ঠিক আছে, এবারে দ্বিমেরু ভ্রামক তো আমরা শিখলাম, এবারে দ্বিমেরু ভ্রামক করে আমাদের কি লাভ হবে, লাভটা কি হবে, কোথায় প্রয়োগ করব সেটা প্রয়োগটা আমরা দেখছি। দেখো, দ্বিমেরু ভ্রামককে কোথায় প্রয়োগ করব বোঝা গেছে? দ্বিমেরু ভ্রামক অসুবিধা নেই, নেই তো? এবারে দেখো তোমাকে আসবে যখন পরীক্ষায় কেমন আসবে, যে দ্বিমেরু ভ্রামকের তুলনা করো, কোশ্চেন কেমন আসবে দেখো, বললো যে এদের দ্বিমেরু ভ্রামকের তুলনা করো CCl4 আর CHCl3, বললো যে কার বেশি হবে কার কম হবে। তো দেখো স্ট্রাকচার আঁকো। CCl4 কেমন দেখতে হচ্ছে এরকম, এখানে Cl, এখানে Cl, এখানে Cl। ঠিক আছে, CCl4 দেখতে হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আচ্ছা দেখো দেখো, তাহলে CCl4 স্ট্রাকচার হচ্ছে এরকম, আর CHCl3 স্ট্রাকচার কেমন? একই রকমই হবে, দুজন দেখতে একই রকম কিন্তু দুজনের দ্বিমেরু ভ্রামক আলাদা হবে। কেমন করে আলাদা দেখো, এই দেখো 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 কথা না। তাহলে এইখানে কার্বন ক্লোরিনের মধ্যে কার টানটা বেশি হবে? ক্লোরিনের, এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে। এইটার থেকে দেখো তো একটা উপরের দিকে যাচ্ছে আর এই তিনটা তো নিচের দিকে, এই তিনটার লব্ধিটাও যাবে নিচের দিকে, তিনটা তো একটা লব্ধি ভেক্টর পাওয়া যাবে মানে যোগফল, সেটা যাবে নিচের দিকে।
আর এটা উপরের দিকে এরা দুজন পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এইখানে মিউ ইকুয়ালস টু 0 বা নিয়ারলি ইকুয়ালস টু 0 হবে। এর দ্বিমেরু ভগ্নাংকের মানটা শূন্যের কাছাকাছি হবে। কিন্তু যদি আমরা একে দেখি, এই কার্বন আয়নের মধ্যে এখানে কার্বনের দিকে আসবে, এখানে আসবে ক্লোরিনের দিকে, এখানে ক্লোরিনের দিকে, এখানে সবগুলোই নিচের দিকে, তাহলে এখানে একটা মিউ সমান একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, পজিটিভ মান, এবং এটা হচ্ছে একটা বেশি মান পাওয়া যাবে। তাহলে দ্বিমেরু ভগ্নাঙ্ক কার বেশি হলো? মিউ অফ CH3 গ্রেটার দেন মিউ অফ CCl। দ্বিমেরু ভগ্নাঙ্কের তুলনা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ যেটা পরীক্ষায় খুব আসে, আরেকটা উদাহরণ যেটা পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে কি NH3 আর NF3। NH3 আর NF3 দেখো, দুজন দেখতে কি রকম, NF3 একই রকম। শোনো, এদের দুজনের মধ্যে কার, দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কার বেশি? নাইট্রোজেনের, তাহলে এটা এদিকে যাবে, এই বন্ডটা এদিকে যাবে, নাইট্রোজেনের বেশি। এখানে নাইট্রোজেন ফ্লোরিনের মধ্যে কার? ফ্লোরিনের বেশি, এগুলো নিচের দিকে আসবে। এবার লোন পেয়ারটা সবসময় উপরের দিকে যায়, এটা সবসময় উপরের দিকে যায়। দেখো এখানে সবগুলোই উপরের দিকে, এটা দেখো সবগুলো উপরের দিকে, তাহলে এটা উপরের দিকে একটা বড় মান পাওয়া যাবে। এখানে একটা উপরের দিকে কিন্তু বাকিগুলো নিচের দিকে, তাহলে এর মিউ ইকুয়ালস টু 0 হবে বা 0 এর কাছাকাছি হবে, কিন্তু এর মিউ হচ্ছে অনেক বড় মান পাওয়া যাবে, পজিটিভ মান। তাহলে মিউ অফ NH3 গ্রেটার দেন মিউ অফ NF3। বুঝে গেছে?